আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়াটস অফ সাকসেসের আজকের এপিসোডে আমরা এমন একজন বরেণ্য মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যিনি একই সাথে কোয়ান্টামের সাথে খুবই একাত্ম, সেই পাশাপাশি তার যে বর্ণাঢ্য জীবন, সেই জীবনে আছে একই সাথে অনেক পরিচয়। এই মুহূর্তে তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে কর্মরত আছেন এবং তার বর্ণাঢ্য কর্মজীবন দিয়ে তিনি ইতোমধ্যেই দেশে এবং দেশের বাইরে অনেক বেশি প্রশংসিত এবং অনেক বেশি স্বীকৃতিধন্য এবং সমাদৃত। তো আমরা আজকে আসলে তার কাছ থেকেই তার অনুপ্রেরণা, তার যে কর্মমুখর জীবনের যে উৎসাহ তিনি অর্জন করেছেন যে উৎস থেকে, এই সবগুলো গল্পই আমরা তার কাছ থেকে শুনবো, জানবো। প্রথমেই আসুন তার উপরে একটু পরিচিতিমূলক একটি ভিডিও দেখে আসি, যেখানে রয়েছে তার কর্ম এবং জীবনের সংক্ষিপ্ত পরিচিতি। দেশ বরেণ্য বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দিক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দিক 1993 সালে বি ফার্ম এবং 1994 সালে এম ফার্ম ডিগ্রি অর্জন করেন। এরপর 2006 সালে পিএইচডি সম্পন্ন করেন অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে, আর পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন 2010 সালে দক্ষিণ কোরিয়ায়। 2017 থেকে 2019 সালে সৌদি আরবের দাম্মাম বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ডিপার্টমেন্টে রিসার্চ প্রফেসর হিসেবে সাফল্যের সাথে কাজ করেছেন তিনি। 2021 সালে আন্তর্জাতিক সংস্থা অ্যালপাডগার সায়েন্টিফিক ইন্ডেক্স বিশ্বসেরা বিজ্ঞানীদের একটি তালিকা করে বিশ্বের 13,531টি বিশ্ববিদ্যালয়ের 7 লক্ষাধিক বিজ্ঞানীর গবেষণা নিবন্ধের সাইটেশন এবং অন্যান্য ইন্ডেক্সের ভিত্তিতে তালিকায় স্থান করে নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও একাডেমিক পাবলিশিং প্রতিষ্ঠান এলসেভিয়ার 2022 সালে বিজ্ঞানীদের গবেষণা নিবন্ধের সাইটেশন ভিত্তিতে বিশ্বসেরা বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করে, সেখানে স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দিক। অনূর্ধ্ব 40 তরুণ বিজ্ঞানী হিসেবে 2011 সালে থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স থেকে গোল্ড মেডেল অর্জন করেন তিনি। ন্যাচারাল প্রোডাক্ট ও ন্যানো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে তার ইতিমধ্যে 1.5 শতাধিক গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হয়েছে, যার সাইটেশনের সংখ্যা প্রায় 5000। তার 3টি বইও প্রকাশিত হয়েছে এলসেভিয়ার সায়েন্স ও একাডেমিক প্রেস থেকে। করোনা প্রতিরোধে প্রাকৃতিক খাবার সম্পর্কিত তার একটি রিভিউ আর্টিকেল সর্বমহলে সমাদৃত হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দিক 89 ব্যাচের কোয়ান্টাম গ্র্যাজুয়েট, 4র্থ ব্যাচের কোয়ান্টাম প্রোমাস্টার এবং বর্তমানে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের একজন আর্ডেন্টিয়ার। তিনি 1999 সালে যাত্রা শুরু করা কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়কও। আসসালামু আলাইকুম স্যার, ওয়াটস অফ সাকসেসের আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং হোয়াটসঅ্যাপ সাকসেসের এই পর্বে যারা দর্শক শ্রোতা আছেন সকলকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো স্যার, আমরা তো আপনার খুবই বর্ণাঢ্য কর্মজীবনের সাফল্য স্বীকৃতির কথা শুনলাম এতক্ষণ। তো এই যে এত সাফল্য বা স্বীকৃতি, এইগুলোকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি যদি দেখি যে মানুষের জীবন, তাহলে জীবনটাকে যদি আমরা বিভিন্ন ভাগে ছোট ছোট ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তি জীবন, একটা কর্মজীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন। তো প্রত্যেকটা ভাগে কি মানুষ সফল হতে পারে কি না, এটি একটা বড় প্রশ্ন আমার নিজের কাছেই। তো আমি যেটা মনে করি যে হয়তোবা সব ক্ষেত্রে হয়তোবা আমি যে পুরোপুরি সফল এটা বলবো না, তবে পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করি। আমি যে কর্মজীবন এখন অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ,
এবং আমার পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুখী আছে, কর্মজীবনে সফলতা আছে এবং সামাজিক সব কিছু দিক থেকেই যে সম্মান এবং আল্লাহ দিয়েছেন সেজন্য তার কাছে আবারও শুকরিয়া আদায় করছি। এবং এই যে স্বীকৃতি, এই স্বীকৃতি আসলে আমাদেরকে আরও দায়িত্বশীল করেছে, আরও বিনয়ী করেছে, যাতে করে আমরা আমাদের এই স্বীকৃতির মাধ্যমে আমরা যদি আমাদের সাধারণ যারা মানুষ আছে, বিশেষ করে আমি যেহেতু শিক্ষকতার সাথে জড়িত, সুতরাং যারা ছাত্র, যারা তরুণ, তাদের কাছে যদি এটাকে আমার যে মানে অর্জন, তার মধ্যে দিয়ে যে আমার যে অভিজ্ঞতা, সেটাকে যদি আমি তাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় সফলতা হবে। আমি যতই স্বীকৃতি পাই না কেন, যত কিছুই করি না কেন, কিন্তু আলটিমেটলি ইন দ্য বিগ পিকচার, বড় একটা ছবি যদি দেখি, তাহলে আমি কন্ট্রিবিউট করতে পেরেছি, আমার কাছে সেটাই বড় সফল বলে মনে হবে। একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে আপনার যে কর্মমুখর জীবন, মানে আপনি তো আসলে আর আমাদের যেমন 24 ঘন্টা, সেরকম 24 ঘন্টা আসলে আপনার জীবনেও তো তার চেয়ে বেশি ঘন্টা নয়। তো এই যে মনে হচ্ছে যেন আপনি আপনার প্রত্যেকটি মুহূর্তকেই কাজে লাগাবার চেষ্টা করেন, এই যে বিষয়টা, এটা আসলে মানে কেন, মানে এটার সাকসেস সিক্রেটটা কি? আসলে আমরা তো মানে সবসময় পজিটিভ চিন্তা করি, এক কথা যদি বলি, কারণ হচ্ছে যে প্রতিটা মুহূর্ত, আপনি ঠিকই বলেছেন, সবার কাছে তো 24 ঘন্টা সমান। এখন এই সময়টা হচ্ছে সবচাইতে দামি বিষয়, এবং আমরা জানি যে মানে পরমস্রষ্টা আল্লাহ আসলে অনেক সময় সময়ের শপথ করেছেন কোরআন শরীফে। তো সময়টাকে আমরা চেষ্টা করব যে সবচাইতে সুন্দরভাবে কাজে লাগানোর, এবং সেটাই আমি চেষ্টা করেছি। হয়তো বা কখনো পেরেছি, কখনো পারি নাই, এটাও সত্য। তবে যতটুকু পারা যায়, সময়কে যদি একজন মানুষ সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে নিঃসন্দেহে সময় তাকে তার অনেক কিছু ফিরিয়ে দিতে পারে। তো আমাদের যেটা হলো যে একটা কর্মময় সুখী জীবন, এটা আমরা সবসময় মানে মনে প্রাণে চাই, এবং এইটা চাওয়াটার যে ভাবনা আমাদের মধ্যে রয়ে গেছে, সেই ভাবনাটা যখন আমরা ভাবছি, তখন কিন্তু আসলে আলটিমেটলি সেটাই বাস্তবে কোনো না কোনোভাবে চলে আসছে। এবং আমরা খুব হ্যাপি যে একটা কর্মময় থাকতে পারছি, এবং কর্মময় থাকাটাই হচ্ছে আমি যে সুস্থ আছি বা আমার যে এগিয়ে যাচ্ছি, এই কর্মময়তাই আসলে আমরা পছন্দ করি, এবং এটাকেই আমি মনে করি যে ভালোবেসে যতদিন বেঁচে থাকবো, এটাকেই নিয়েই এগিয়ে যেতে চাই। তো আমরা তো আসলে গবেষক হিসেবে আপনার অবদানগুলোকে দেখছিলাম। একটা ধারণা আছে যে গবেষণার ক্ষেত্রে পাশ্চাত্যের তুলনায় প্রাচ্য পিছিয়ে আছে, বা প্রাচ্যের গবেষণার মান অতটা ভালো নয়। তো আপনি যেহেতু একজন মানে হার্ডকোর গবেষক, এবং আপনার ক্যারিয়ার একটা বড় অংশ আপনি এখানেই ব্যয় করছেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে আমাদের প্রাচ্য যে পিছিয়ে আছে সেটা আমি বলবো না। আমরা জ্ঞান বা দর্শনে আমরা কিন্তু এগিয়ে আছি। আমাদের যেটা পিছিয়ে আছে সেটা হচ্ছে আমাদের প্রযুক্তি। আমরা যদি এই প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয় করতে পারি, অর্থাৎ এই প্রাচ্যের যে জ্ঞান এবং দর্শন, তার সাথে যদি পাশ্চাত্যের প্রযুক্তিকে কাজে লাগাতে পারি, উদ্ভাবনায় লাগাতে পারি, এই দুটোর কম্বিনেশন করলে কিন্তু আমরা বলবো যে সর্বোচ্চ শিখরে আমরা উঠতে পারবো। এই জায়গাটায় আমাদের একটু পিছিয়ে আছে, এটা ঠিকই বলেছেন আপনি। এবং আমাদের সেই সুযোগগুলো আসলে আমরা এখনও তৈরি করতে পারিনি হয়তোবা। তো এটা যদি আমরা তৈরি করতে পারি, আমরা চেষ্টা করছি, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। এটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আপনি যদি একটু বলেন যে আপনার এই প্রতিবন্ধকতা নিশ্চয়ই এসছে আপনি সেগুলোকে কিভাবে জয় করতেন বা করেছেন? আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট হচ্ছে ফার্মেসি। তো ফার্মেসিতে আমাদের প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। তো স্বাভাবিকভাবেই আমাদের যেটা যদি বলি যে ওই জায়গাটায় যে কত স্ট্রাগল করতে হয়েছে, প্রথম ব্যাচ, আমরা এটা হয়তো এখন গর্ব করে বলছি, কিন্তু ওই সময় দেখা গেছে যে হয়তো বা কিছুই ছিল না আমাদের। আমার এখনও মনে পড়ে যে আমরা যখন আমি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি যে পড়বো, এটাও একসময় ঠিক ছিল না। আমি কিন্তু বিজ্ঞান অনুষদ তখন ছিল, এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছিল। আচ্ছা। তো জীব ও ভূবিজ্ঞানে আমার মেধা তালিকা ছিল 6th, আর এই সায়েন্স অনুষদে আমার মেধা তালিকা পিছনের দিকে ছিল। ফলে ফার্মাসিতে আমি যে সুযোগ পাবো এটা সরাসরি তখনও জানতাম না। তো পরবর্তীতে একটা মানে ওয়েটিং থেকে আবেদন করার মতো করেছিলাম। তো ফলে দেখলাম যে পেয়ে গেলাম। তো আমার কাছে মনে আছে যে আমরা যখন গেলাম, যে আমাকে একটা
দেখানো হলো যে একটা জায়গায় ফার্মেসি ডিপার্টমেন্ট, এবং সেটা একদম নতুন, কিছুই নাই, অন্ধকার, একটা মানে লাইটও নেই, একজন মাত্র মানুষ আর একটা মাত্র ব্যক্তি বসে আছেন। আমরা মানে ইন্টারভিউ দিতে গেলেন? না, ইন্টারভিউ না, মানে ফর্মটা যখন জমা দিতে গেলাম। আচ্ছা। তো এবং আমি দেখেছি যে এই যে প্রথম ব্যাচের থেকে সারাটি সময় আমরা যতদিন পড়াশোনা করেছি, আচ্ছা, বিভিন্ন বলবো যে বাধা আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে। এটাকে আমি কল্পনা করতে পারি বা উপমা হিসেবে বলতে পারি যে একজন মানুষ যদি প্রথম কোনো একটা জঙ্গলের মধ্যে ঢুকে, তার হাতে যদি একটা আমরা দা দিয়ে দিই, এবং সে কিন্তু গাছ কাটছে এবং এগিয়ে যাচ্ছে, পথ করে দিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এখন মানে ফার্মেসি ডিপার্টমেন্টে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন আমার কাছে মনে হয় যে আমি সেই ব্যক্তি যারা মানে হাতে দা নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে গাছ কাটতে কাটতে পথ হয়ে গেছে। এখন কিন্তু ছাত্ররা সেই জিনিসটা জানে না, আগের ইতিহাসটা তো জানে না। এই পথ প্রথমের, আমরা তো সেই প্রথম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া মানুষ। ফলে প্রতিটা ইনস্ট্রুমেন্ট, প্রতিটা বই কিভাবে কিনতে হবে, এবং আমি এই দিক থেকে লাকি যে প্রথম ব্যাচ হওয়ার কারণে সবাই, আমি বলবো যে যারা যে সমস্ত ডিপার্টমেন্টে প্রথম ব্যাচ হয়, তারা কিন্তু ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়। এই দিক থেকে আমি লাকি। এখন কিন্তু ছাত্র এবং শিক্ষকের মধ্যে ওই ধরনের সম্পর্ক বা তো স্বাভাবিক থাকে না, হতেও পারে না। ফলে আমি এই দিক থেকে নিজেকে গর্বিত মনে করি। শিক্ষক কজন ছিলেন আপনাদের? আমাদের সময় শিক্ষক ছিলেন 4 জন, আচ্ছা, এবং পার্ট টাইম কিছু শিক্ষক ছিলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারা আমার যিনি সুপারভাইজার তিনি এখনও বেঁচে আছেন, রিটায়ার করেছেন। যারা আমাদের শিক্ষক ছিলেন সকলকে আমি এই সুযোগে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের অবদানকে বিনয়ের সাথে আবারও স্মরণ করতে চাই। আপনি একটি গবেষণা সম্পর্কে আমরা একটু আগে জানলাম, যেটা যে করোনার সময় আপনি খাদ্য নিয়ে যে গবেষণাটি করেছেন। আমরা তো জানি যে সে সময় আসলে মানুষ অনেক বেশি আতঙ্কিত ছিল, এমন কোনো ধন্বন্তরী ওষুধ খুঁজছিল যেটা দিয়ে হয়তো সে তার আরোগ্য পাবে। তো ওই সময় খুব মুষ্টিমেয় কিছু মানুষই হয়তো পথ্যের কথা বলেছেন, খাবারের কথা বলেছেন। আপনি কিভাবে দেখেন যে এই যে খাবার কি আসলে নিরাময়ের কারক হতে পারে, এই যে একটা নোশন, আপনি এটাকে কিভাবে দেখেন? খাবার অবশ্যই কিছুটা ভূমিকা আছে, তবে পুরোপুরিভাবে যে নিরাময়ের বলবো না, কারণ আসলে আমাদের জীবনে তো আমাদেরকে খাবার অবশ্যই সব দিক থেকেই হেল্প করছে। আপনি যেটা উল্লেখ করেছেন, আমরা করোনার মধ্যে একটি, আমার যতদূর মনে পড়ছে যে একটা রিভিউ আর্টিকেল আমরা লিখেছিলাম, এটা সম্ভবত জানুয়ারি 2021-এ প্রকাশিত হয়েছিল হিলিয়ন জার্নালে। এখানে আমরা দেখিয়েছিলাম যে আসলে শুধুমাত্র করোনা এবং ভাইরাস যে সমস্ত আছে, তার এগেনস্টে কী ধরনের আমাদের ঘরোয়া যে জিনিসগুলো আছে খাবার, সেগুলো কিভাবে আমাদের হেল্প করতে পারে। এবং সেটাকে হতে পারে যে আসলে এই হেল্পিংটা হচ্ছে যে সরাসরি যে করোনাকে মেরে ফেলছে এমন কিছু নয়, আমাদের মধ্যে ইমিউনিটিকে বুস্ট আপ করছে। কী কী খাদ্য বা তার মধ্যে যে সমস্ত বায়োকেমিক্যালসগুলো আছে, ফাইটোকেমিক্যালসগুলো আছে, সেটা কিভাবে আমাদেরকে বুস্ট আপ করছে। যেমন ইভেন আমরা ওখানে বলেছিলাম, আমার মনে পড়ে যে আমরা দই খাওয়ার কথাও বলেছি, এটা এখন প্রোবায়োটিক আমরা বলছি, এবং দই কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে সহযোগিতা করছে। আমার মনে আছে যে আমরা সেখানে অনেকগুলো মানে মশলার কথা বলেছে যেগুলো আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়, যেমন গোলমরিচের কথা বলেছি আমরা, পাইপেরিন আছে এটার মধ্যে, একটা চমৎকার কম্পাউন্ড। তো এটা কিন্তু আসলে ভাইরাসের বিরুদ্ধে ভালো কাজ করে। লাংসে যেরকম কাজ করছে, এটা কিন্তু লাংসকে রিজেনারেট করতেও কাজ করে, লাংসের সেলগুলোকে। তো এইভাবে আমরা চেষ্টা করেছি যে আমার কাছে মনে আছে যে আমাদের ঘরোয়া যে সমস্ত খাবার আছে, সেখান থেকে আমরা কিভাবে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করবো, এবং করোনা শুধু নয়, বিভিন্ন ভাইরাসের এগেনস্টে আমাদেরকে ফাইট করবার জন্য যে শক্তি আমাদের দেহ পায়, সেটাকে আমরা তৈরি করতে পারি। সেটাই ছিল আসলে মূল বিষয় সেই আর্টিকেলটা, এবং সেটাই বেশ ভালোভাবেই সমাদৃত হয়েছে। এবং আমরা করোনার মধ্যে যেটা দেখেছি যে যারাই এটা করেছেন, বিশেষ করে যারা একটু চেষ্টা করেছেন, তাদের ইমিউনিটি ভালো ছিল, তারা কিন্তু সেভাবে তারা করোনার কারণে কিন্তু আসলে বিপদমুখী হন নাই। কিন্তু আমরা যদি বলি যে কোমরবিলিটি, অর্থাৎ যাদের একই সাথে অনেক ধরনের ডিজিজ ছিল, তাদের কিন্তু ইমিউনিটি কম ছিল, এবং কম থাকার কারণেই তারা যখন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তারা কিন্তু তাদের যে মর্টিলিটি সেটা কিন্তু বেড়ে গেছে। তো যাদের ইমিউনিটি ভালো থাকবে এবং তাদের জীবন আচরণ যদি আমাদের সুন্দর করতে পারে, এটার সাথে আমি এটাও যোগ করতে চাই। সুতরাং খাদ্য তো আমাদের জীবনের একটা পার্ট, জীবন আচরণের একটা অংশ। সেই খাবারকে যদি আমরা সুন্দর করতে পারি, সেই খাবারকে যদি আমরা সঠিক করতে পারি, সঠিকভাবে মানে সঠিক সময় যদি খেতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য উপকার হবে।
আবার অনেক সময় এটা অপকার হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং জীবন আচরণের জায়গাটা আমি বেশিভাবে জোর দিতে চাই। আমরা কিন্তু এখনও আমি বলবো যে শুধু করোনা তখন ছিল বলে আমরা মানে চিন্তা করবো যে কী করা যায়, কিন্তু এখনও যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে এখনও আমি কিন্তু এই আমাদের যে দেশীয় ট্র্যাডিশনাল ফুড এবং যে মশলা বা আমাদের দেশে যে পাওয়া যায়, ধরা যাক যে আমি যদি বলি যে বিভিন্ন ধরনের গাছগাছালির কথা বলতে পারি, যেহেতু আমার গবেষণার বিষয় এটা একটা পার্ট ছিল, ফুড সায়েন্স এবং ন্যাচারাল প্রোডাক্ট, তো সেগুলো নিয়ে আমি কিন্তু এখনও আমার ব্যক্তি জীবনে আমি নিজেও এগুলো খেয়ে থাকি। ফলে আমি চেষ্টা করেছি নিজেকে অন্তত সুস্থ রাখা, 365 দিনই যেন আমি সুস্থ থাকতে পারি, কারণ কর্মময় জীবন কাটানোর জন্য সুস্থতা প্রয়োজন। আমি চাইবো যে আমার 365 দিনে আমি সুস্থ থাকবো এবং 365 দিন আমি কাজ করে যেতে পারবো। আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে যদি একটু দর্শকদের মানে জানাতে চান। আমি খাদ্যাভ্যাস সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে যে আমি সাধারণত যেটা সকলকেই বলবো, আপনারা এটা সকলেই এখন প্র্যাকটিস করতে পারেন, বিশেষ করে যারা তরুণ আছেন। আমি এর সুযোগে যদি একটু বলতে চাই যে আমরা লক্ষ্য করছি এখন যে অধিকাংশ মানুষ তাদের লাইফস্টাইলটাকে কিছুটা মানে পরিবর্তন করে আমি বলবো যে সোজা বাংলা কথায় যে অপোজিট দিকে নিয়ে গেছেন। অর্থাৎ তারা রাতে বেশি অ্যাক্টিভ থাকছেন, কিন্তু দিনকে তারা দিন অত্যন্ত দেরি করে শুরু করছেন। অর্থাৎ আমরা যেটা জানতাম যে মানে মানে আর্লি বেড আর্লি রাইজ, সেইটা কিন্তু আমরা করছি না। ফলে আমরা একদম লেটে যাচ্ছি এবং অনেক লেটে উঠছি। ফলে আমরা সূর্যোদয় দেখতে পাচ্ছি না, আমরা মানে সূর্যাস্ত দেখতে পাচ্ছি না। তো সূর্যের সাথে জীবনের যে সম্পর্ক, সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করি আমার জীবনে। সুতরাং আমি যেন দেখতে পাই যে হ্যাঁ, সূর্য উঠছে। আমি তরুণদেরকে বলবো যে সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা ওই যে মোবাইলের সেই 3.5 ইঞ্চির স্ক্রিনের উপর চোখ যাই, তার যে নীল আলোর ইফেক্ট, সেটা কিন্তু আমাদের সরাসরি ব্রেনে ক্ষতি করছে। আমরা যদি সূর্যের দিকে তাকাতে, একটা আলোর দিকে যদি তাকাতে পারি, সেটা যখন আমি প্রথম দেখি, সেটা দিয়ে আমার দিন শুরু হয়। আমি বলবো সেটা আমার একটা পার্ট। এবং তারপরে যেটা আমি বলবো যে সেটা হচ্ছে যে আমরা খালি পেটেই কোনো কিছু আমি মাজি না, আমি পানি খাই, একটু হালকা কুসুম পানি খাই। কখন এর সাথে হয়তো বা কিছু ভেষজ বা কিছু লেবু বা ভিনেগার কোনো কিছু অ্যাড করি। এ ধরনের আমার বাসায় প্রচুর আছে আর কি। তো আমার মনে হয় যে অনেক কিছু দিয়েও কখনো কখনো খাই আমি। তো এটা হচ্ছে সকালের আমার মানে সকালবেলায় আমার 3-4 মানে গ্লাস আমরা এই ধরনের পানি প্লাস কিছু ভেষজ খেয়ে থাকি। এরপরে আমরা আসলে দিন শুরু করছি সকালবেলা আর্লি ইন দা মানে সকালের নাস্তাটা আমরা সাধারণত তো বলে যে ডিটক্স। জি, সেটা একটা তো অবশ্যই সবাই উপকার পাবেন, যে কোনো বয়সের মানুষ এটার উপকার পাবেন, রেচনটা ভালো হয় অবশ্যই। এবং সবচেয়ে যেটা আমি বলবো সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে সারা রাত যদি আমি শুয়ে আছি ঘুমিয়ে আছি, এই সময়টা কিন্তু আসলে আমাদের ডিহাইড্রেট হয়। তো সকালবেলা প্রথম এটাই হচ্ছে আসলে হাইড্রেট হতে হবে এবং শরীরের মধ্যে যে সমস্ত টক্সিনগুলো ছিল সেগুলোকে ওয়াশ আউট করতে হবে। তো এগুলো একটু রিঞ্চ করার বা ওয়াশ আউটের সুযোগটা করে দিচ্ছে এবং তারপরে আমাদের নাস্তায় যেতে হবে। এবং দিন আমরা কখনোই অত্যন্ত হাই কার্বোহাইড্রেট দিয়ে শুরু করবো না। এটা একটা আমি যেটা প্র্যাকটিস করি আর কি। আমি চেষ্টা করি যে ঠিক আছে আমরা ডিম খেতে পারি বা মানে কম মিষ্টি বা কোনো কিছু দিয়ে আমরা নাস্তা করতে পারি, প্ল্যান্ট বেসড। এটা দিয়ে আমি সাধারণত নাস্তা করে থাকি। আর চেষ্টা করি রাতের খাবার সন্ধ্যার মধ্যেই শেষ করা। যেটা বলছিলাম যে সূর্যের সাথে মানুষের জীবনের যে চক্র, সেটা কিন্তু স্রষ্টাও বলেছেন। তো রাত কিন্তু দিয়েছেন আমাদেরকে ঘুমানো ইম্পর্ট্যান্ট এবং আমাদের মস্তিষ্কে ঘুমটা এত জরুরি এখন যে আমাদের 3টি কাজ করে থাকে, যদি আমি এভাবে বলতে পারি যে আমাদের সারাদিনের যে কর্ম করলাম, যে ব্যস্ততা গেল, ব্রেনের একটা রিপেয়ার হয়ে গেল। এখন যে টক্সিন তৈরি হয়েছিল বা কোনো যদি ওরকম পদার্থ তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু দূর হয়ে গেল, ওয়াশ আউট হয়ে গেল ঘুমানোর মধ্যে। আপনার ঘুমের কথা শুনে আমার একটা মানে নতুন করে সেল জেনারেট হয়ে পড়ে গেল যে কিছুদিন আগে আমি একটা প্রোডাক্টিভিটি ওয়ার্কশপে গেছিলাম। তো ওখানে একজন মানে আন্তর্জাতিক ইনস্ট্রাক্টর, তো উনি এসে প্রথমেই যেটা করলেন মানে পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে উনি বললেন যে আপনারা গতকাল রাতে কারা 6 ঘন্টার বেশি ঘুমিয়েছেন, কারা 3 ঘন্টার কম ঘুমিয়েছেন, আর কারা একদম ঘুমোননি। এই 3 ভাগে উনি পুরো পার্টিসিপেন্টদের ভাগ করে ফেললেন এবং তারপরে আরও কিছু পারমুটেশন কম্বিনেশন করে উনি একটা টিম করে দিলেন। তো উনি তারপর কিছু কথাবার্তা বলছিলেন যে মানে ভালো মানে প্রোডাক্টিভ কর্মী হওয়ার জন্যে বা প্রোডাক্টিভ ম্যানেজার হওয়ার জন্যে ভালো ঘুম ইজ ভেরি নেসেসারি। তো আপনার কথা শুনে ওটাকে রিলেট করলাম যে আসলে একজন কর্মী মানুষের জন্য ঘুমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পর্যাপ্ত ঘুম। যেটা আমি বলবো যে যারা মানে এই মানে দেখছেন আমাদের কথা শুনছেন,
সবাইকে বলবো যে আসলে এই জিনিসটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতে পারি ঘুমটা, তাহলে কিন্তু তিনি একটা নতুনভাবে নিজেকে রিজেনারেট করতে পারবেন এবং কিছুদিন পরেই তিনি অনুভব করবেন যে তিনি অনেক সুস্থতা বোধ করছেন মানসিকভাবে। কারণ স্বাস্থ্য তো শুধু শারীরিক বিষয় নয়, এটা বড় একটা অংশ জুড়ে রয়েছে মানসিক। এবং এখন কিন্তু মানুষের মধ্যে যে ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে তার অন্যতম কারণই হচ্ছে স্ট্রেস বা আদার্স যে সমস্যাগুলো তৈরি হয় মানসিক, সেখান থেকে। তো সেই জায়গাটা আমরা অনেকগুলোটাভাবেই সমাধান করতে পারবো যদি আমরা সুন্দরভাবে ঘুমাতে পারি। আমি এখানে একটা শব্দ ব্যবহার করবো যে ডিপ স্লিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে গভীর ঘুমটা। তো এটা একদম ইম্পর্টেন্ট। এবং একটা ছোট্ট টিপস যদি বলি, সেটা হচ্ছে যে আমরা এখন দেখেছি আমি যে অনেকের বাসায় হয়তো বা আমরা ঘুমানোর সময় মানে লাইট জ্বালিয়ে রাখি। আসলে ঘুমটা হতে হবে অন্ধকারের মধ্যে, তাতে আমাদের মধ্যে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেই সিক্রেশনগুলো সুন্দর হবে, ঘুমটাও ভালো হবে। চমৎকার। তো আমরা যদি একটু মানে তরুণদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আমরা জানি যে আপনি আসলে শিক্ষক, স্বাভাবিকভাবেই তরুণদের নিয়ে আপনার কাজ, এবং সেটা শুধু শিক্ষকতার মধ্য দিয়ে নয়, তাদের গবেষণা সহযোগী হিসেবে বা তাদের কাউন্সেলর হিসেবে অনেকভাবে আপনি তরুণদেরকে কাছ থেকে দেখছেন বা জানছেন। আপনার কি মনে হয় এখনকার তরুণদের নিয়ে আপনি কতটা আশাবাদী, বা তরুণদেরকে আপনি যদি আপনার জায়গায় তাদের স্থলাভিষিক্ত করতে চান, সেই জায়গায় আপনি তরুণদেরকে কী রকম দেখেন? ধন্যবাদ, খুব চমৎকার। এবং মানে বর্তমান যুগে এটা সবচেয়ে একটা বড় প্রশ্ন যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে। আমি প্রথমেই আসলে বলতে চাই বাংলাদেশের যে পপুলেশন ডেমোগ্রাফি আছে তাতে যদি দেখা যায় যে আমাদের কিন্তু মানে প্রায় তরুণের সংখ্যাই বেশি, প্রায় 35% হচ্ছে আমাদের তরুণ। সেদিক থেকে আমরা অত্যন্ত একটা ভাগ্যবান দেশ। কিন্তু এই যে আমাদের বড় সম্পদ, তরুণদের যে বড় সম্পদ, সেই সম্পদকে যদি দক্ষ করে আমরা তুলতে পারি, তাদেরকে যদি কাজে লাগাতে পারি, অন্তত আমার দিক থেকে আমি সেইটাই চিন্তা করি যে আমি কিভাবে একজন দক্ষ গ্র্যাজুয়েট বলি বা একজন মানুষ বলি, সেই তরুণদের স্কিল্ড তৈরি করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং তাদের সাথে থেকে কাজ করে কাছে থেকে দেখে যেটা আমার কাছে মনে হয়েছে যে এখন তরুণদের মধ্যে এই লক্ষ্যহীনতা কাজ করছে বেশি, এবং তারা আসলে কর্ম ব্যস্ত থাকতেও চাচ্ছে না। এই দুটো পয়েন্টে আমি উল্লেখ করতে চাই। তো এই দুটো জায়গায় আমি তাদেরকে সহযোগিতা করি যে কিভাবে আসলে শত বাধা থাকতেই পারে, বাধা তো আসবেই, কিন্তু আমার যা আছে, যতটুকু সম্পদ আছে, সেটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, এবং সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, ছোট থাকলেও দেখবেন যে সেখানে কিন্তু অনেক ইনোভেটিভ বুদ্ধি তখন চলে আসবে, এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু দক্ষতা এবং আমি কিছু বলতে পারি যে এখন 2025, এখন কিন্তু আমাদের বাংলাদেশে এখন অনেক কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আমাদের স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো প্রোগ্রাম আছে। এবং আমি বলবো যে এই ধরনের প্রোগ্রামগুলো যদি তরুণরা অংশগ্রহণ করে তাহলে কিন্তু শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি তার যে এক্সট্রা কিছু দরকার, বিশেষ করে যদি আমি উদাহরণ হিসেবে বলতে চাই যে ভাষা। একজন মানুষ যদি, আমরা যে দুটো ভাষা জানি, বাংলা অথবা ইংরেজি, তার সাথে সাথে আরও যদি দুটো ভাষা আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের দক্ষতা পৃথিবী তো বদলে যাচ্ছে। আমি বলি, কালকেও বলছিলাম যে এখন আসলে ইংরেজি তো ঠিক আছে, ম্যান্ডারিন শেখা উচিত, চাইনিজ ম্যান্ডারিন হতে পারে, যেহেতু আদার্স কিছু হতে পারে, গ্লোবাল প্ল্যাটফর্ম পাল্টাচ্ছে, আরবিও হতে পারে, হোয়াটএভার ইট ইজ, যে সে যাতেই শিখবে সেটা কিন্তু তার জন্য একটা অনেক বড়, মানে সে এক ধাপ এগিয়ে যাবে। তার সাথে সাথে যদি সে নিজেকে অন্য বিষয় নিয়েও পড়াশোনা করতে পারে বা একটা ট্রেনিং করতে পারে তাহলে স্কোপগুলো তৈরি হবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা দেখেছি যে অনেক সময় বাংলাদেশ থেকে অনেক ছাত্ররা MIT অথবা হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। কিভাবে পাচ্ছে? অনেকের কাছে প্রশ্ন হতে পারে। তা আমরা দেখেছি যে তাদের যদি দেখি তারা কিন্তু কী করেছেন, তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি আর একটা বেশি কিছু করেছেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো করেছেন, কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন, কোনো ভলান্টিয়ারি কাজ করেছেন। তারা কিন্তু এই জিনিসগুলোকেই দেখে যে তিনি নেতৃত্ব দিতে পারছেন কিনা, তার মধ্যে সাধারণ যা বৈশিষ্ট্য থাকার কথা একজন ছাত্রের, তার থেকে বেশি কিছু আসে কিনা, তাকেই কিন্তু তারা নিয়ে যাচ্ছে। সুতরাং দ্য বেস্ট প্রোডাক্টকেই তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। তো আমাদেরকেও যদি আমরা জীবনে সফল হতে চাই, তাহলে আমরা যদি অন্যের কাছ থেকে কিছুটা এগিয়ে রাখতে চাই নিজেকে, তাহলে কিন্তু বাধা আসুক, কিন্তু আমাদের সুযোগ আছে। এখন আমি বলবো 2025-এ অনেক সুযোগ আছে, যে সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি,
তাহলে বিশ্ববিদ্যালয়গুলো তো অবশ্যই সেই সুযোগগুলো তৈরি করছে। এবং এই যে পৃথিবী যত যত ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের কথা আমি একটু আগে বললাম, এর কিন্তু অধিকাংশই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আমার মনে পড়ে যে এগুলো অনেক বেশি সুযোগগুলো আমরা তৈরি করে দিচ্ছি, বিশেষ করে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি। এই সুযোগগুলি তারা যদি নিতে পারে, তাহলে নিজের জীবন আচরণকে যদি সুন্দর করতে পারে, তাহলে তাদের যে শত বাধা থাকলেও তারা এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, এটা খুব সঠিক। বাট আমার মনে হয় যে তরুণদের একটা বড় সমস্যা হচ্ছে যে তারুণ্যে তাদের আসলে হয়তো আপনি যেটা বলেছেন লক্ষ্যহীনতাটা একটা ব্যাপার থাকে, এবং তাদের অনেক রকম ডিস্ট্র্যাকশন তাদেরকে আসলে ডিস্ট্র্যাক্ট করে ফেলে। তারা হয়তো বন্ধুত্বে হারিয়ে যায়, ভুল বন্ধুত্বে হারিয়ে যায়, কেউ কেউ হয়তো নেশার কবলে পড়ে। সোশ্যাল মিডিয়া একটা বড় সময় খাদক তাদের জন্যে। অ্যাকচুয়ালি ওই ডিস্ট্র্যাকশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যাদের উদাহরণ দিলেন, দেখা যাবে যে তাদের জীবনটা তারা মানে প্রতিনিয়ত কর্মমুখরতায় ভরিয়ে রেখেছে, তারা সময় নষ্ট করেনি, তারা প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করেছে কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ কী করা যায়। তো এই জিনিসটি যার মধ্যে থাকবে প্রত্যেকটি সময়কে তিনি আসলে আলটিমেটলি এগিয়ে থাকবেন, যেটা হয়তো তরুণরা এখান থেকে শিখতে পারে। তা আমরা আবার একটু যদি গবেষণার প্রসঙ্গে আসি, যে চিকিৎসা গবেষণা বা আপনি যেহেতু ফার্মেসি নিয়ে গবেষণা করেছেন, তো এই যে গবেষণাগুলো মানে একটা ফাইন্ডিংস এর মধ্যে ছিল যে আসলে এই গবেষণাগুলো কতটুকু মানে রিপ্রডিউসিবিলিটিটা কী পরিমাণ, মানে ওই জায়গায় হয়তো এগুলো এতটা রিপ্রডিউসিবল না। তো চিকিৎসার মতো একটা গবেষণার জায়গায় যদি এই ব্যাপারটি হয়, তো আপনার কি মনে হয় একজন গবেষক হিসেবে যে এটাকে আসলে এটা সমাধান কি হতে পারে? কারণ এগুলোর উপরে ভিত্তি করেই হয়তো একটা মেথড তৈরি হয়ে যাচ্ছে, চিকিৎসা পদ্ধতি নির্ধারিত হচ্ছে, মানুষের জীবন মরণের ব্যাপার। না, আপনি ঠিকই বলেছেন যে সব গবেষণা আসলে আমরা যদি বলি যে মাঠ পর্যায়ে, আমি যদি সাধারণভাবে বলি, শুধু চিকিৎসা নয়, সব গবেষণার ক্ষেত্রে, সব বিষয়ের গবেষণার ক্ষেত্রে মাঠ পর্যায়ে বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটি কতটুকু প্রায়োগিক হচ্ছে, অ্যাপ্লিকেশনটা কতটুকু হচ্ছে, সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। এবং আমরা যদি দেখি যে আমরা যতই পাবলিকেশন করি না কেন, সেটা আসলে প্রায়োগিক দিক থেকে কতটুকু হচ্ছে, সমাজে সেটা কাজে লাগছে কিনা, কোনো সমাজে কোনো মানে ভ্যালু অ্যাড করছে কিনা, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এক্ষেত্রে আমরা বলতে পারি এভাবে যে বিভিন্ন ধরনের জার্নাল আছে, এবং কিছু কিছু জার্নালে আসলে একটা পাবলিকেশন করতে গেলে কিন্তু সেখানে অনেকবার ভেরিফিকেশন হয়, চেকিং হয়, তারা এটাকে মানদণ্ড যাচাই করেন, রিভিউ হয়। এটাকে অনেক সময় কোনো জার্নাল এটাকে আপনি যেটা বলছেন যে এটা রিপ্রোডিউস করা যাচ্ছে কিনা ফলাফলটা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা দেখা হয়। আবার কিছু নিম্নমানের জার্নাল আছে যেখানে হয়তো বা এরকমভাবে হয় না। তো আমাদেরকে দেখতে হবে যে আপনি যখন বলছেন যে কোনো একটা চিকিৎসা ক্ষেত্রে কোনো পদ্ধতি বা কোনো ফর্মুলা আমরা যখন তৈরি করতে যাই, ডেফিনেটলি সেটা আবার একবার ট্রায়াল দিতে হয়। এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে যদি বলি, তাহলে তো হিউম্যান ট্রায়াল একটা ইম্পর্টেন্ট পার্ট। হয়তো বা আমরা অ্যানিম্যালের উপর দিয়ে দেখলাম যে এটা হলো, কিন্তু অ্যানিম্যাল হলো বলেই যে মানুষের উপর হবে এমন কিছু নয়। সুতরাং এটা কিন্তু আবার মানুষের উপরও ট্রায়াল করতে হয়, করার পরে সেটি আসলে আমরা মার্কেটে বা সাধারণ মানুষের জন্য বলতে পারি। তো এই জায়গাটায় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কারণ আমরা যদি বলি, একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি যদি বলি যে একটা ওষুধ কিন্তু একটা টেবিল, মানে ল্যাবের টেবিল থেকে এটা মার্কেটে যেতে ধরা যাক যে 15-20 বছর লেগে যায়। আচ্ছা, এই যে জার্নিটা, এই যে মানে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু অন্তত অনেকগুলো স্টেপ তাকে অতিক্রম করতে হয়। এথিক্যাল ইস্যু থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ফলাফল, সাইড ইফেক্ট, মানে ওষুধের সব কিছুই, এই সবগুলো বিবেচনা করে মার্কেটে যেতে কিন্তু তার 20 বছর লেগে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে তার ইনভেস্টর জড়িত আছে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, ওষুধের দাম বেশি, এটা একটা পার্ট আছে অবশ্যই। এই জন্য আমরা দেখেছি যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন হচ্ছে, ফলে ইন্ডাস্ট্রিগুলো বিজ্ঞানীদের সাথে কাজ করছেন। এবং আমাদের এই দেশে হয়তো এই কালচারটা এখনও ওইভাবে ব্যাপকভাবে জনপ্রিয় হয় নাই, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু আমি যদি বলি যে উদাহরণ হিসাবে যে করোনার মধ্যে যে আমরা ভ্যাকসিন পেলাম, এটা আমরা দিলাম কোথায়? অক্সফোর্ড থেকে। তাহলে অক্সফোর্ডে কিন্তু ল্যাবে এটা প্রথম হলো, এটা ট্রায়াল হলো, তারপরে কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রি এটাকে বাণিজ্যিকভাবে তৈরি করলো, এবং আমরা এটা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারলাম। এটা কিন্তু খুব করোনার মধ্যে তারা অত্যন্ত কুইক করেছেন প্রসেসটা, এবং সেক্ষেত্রে তাদেরকে আধুনিক যে প্রযুক্তি সেটা তাদেরকে সহযোগিতা করেছে। তো কোনো এই যে ল্যাবের একটা ফর্মুলাকে বা প্রোডাক্টকে মার্কেটে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক মানে একটা দীর্ঘ সময়ের বিষয়। তো সেইভাবে আমরা যদি বলি যে তবে এটা হতাশ হওয়ার কিছু নাই।
যারা গবেষণা করছেন বা করতে চান তারা অবশ্যই করতে হবে, ছোট থেকে শুরু করতে হবে। এবং সব গবেষণায় যে আসলে বিশাল কিছু হবে এমন তো নয়। আমরা একটা হাইপোথিসিস নিয়ে শুরু করতেই পারি, কাজ গবেষণা শুরু করতে হবে। এবং সেই জায়গা থেকে আমি বললাম একজন গবেষক হিসাবে যে, এবং সব কাজই যে আমার একদম তো ভালো মানের জার্নালে প্রকাশিত হবে এমনও নয়। সব কিছুই যে আমি মানুষের জন্য করতে পারবো, আমার ফাইনালি যেটা উপকার হবে কিনা নাও হতে পারে। সুতরাং এখানে ট্রায়াল অ্যান্ড এরর থাকবেই এবং আমাদেরকে কাজ করে যেতে হবে। তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হোক, সমাজের সমস্যা চিহ্নিত হোক এবং সেটা সমাধান হোক, সবগুলো কিন্তু গবেষণার একটি পার্ট হতে পারে। তো সেইভাবে আমি নিজেকে এইভাবে দেখব যে যেটাই হোক না কেন আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো নিঃসন্দেহে। না, এটা সম্ভবত আসলে শুধু গবেষক নয়, এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে যাদের সবার একটা সমন্বিত সহযোগিতা প্রয়োজন বা প্রয়াস প্রয়োজন। তো একটু যদি মানে দর্শকদের পক্ষ থেকে জানতে চাইছি যে আপনি তো আপনার ক্যারিয়ারের একটা বড় অংশ জুড়ে আছে শিক্ষকতা, গবেষণা, কিন্তু আপনাকে এখন আমরা দেখছি যে আপনি প্রশাসকের ভূমিকা, শিক্ষায়তনের প্রশাসনকেই সামলাচ্ছেন। তো এই যে দুটো ভূমিকা, এই দুটো ভূমিকার মধ্যে আসলে কন্ট্রাডিকশন আছে কিনা, বা যদি থাকে তাহলে আপনি সেটাকে কিভাবে ব্যালেন্স করছেন? ধন্যবাদ। আসলে কন্ট্রাডিক্টরি তো কিছু নেই, কারণ আমি তো শিক্ষক। আমি প্রশাসক বলবো নিজেকে কখনো মনে করি না। একটা মানে পার্ট অফ দ্যাট, মানে শিক্ষকতা করছি, তার সাথে সাথে আমি তো বিশ্ববিদ্যালয়ের সাথেই জড়িত আছি। সুতরাং আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে মানে টপ ম্যানেজমেন্টে থেকেও আমি কিন্তু ক্লাস নিতে পারি, আমি গবেষণা করতে পারি, আমি বিভিন্ন জায়গায় আমার জন্য অনেক উইন্ডো ওপেন হচ্ছে, সবার সাথে কোলাবোরেশনে কাজ করার সুযোগ হচ্ছে। আমি মনে করি যে আমি এটাকে আরও বেশি বিস্তৃত করতে পারছি, নেটওয়ার্কিং যেটা বলবো সেই নেটওয়ার্কিংটা আরও সৃষ্টি করতে পারছি নিজের ব্যক্তিগত জীবনের কথা যদি বলি সেক্ষেত্রে। আর গবেষকের সাথে যদি আমাদের যে স্বাভাবিকভাবে কিছুটা অতিরিক্ত দায়িত্ব পালন করতেই হয়, প্রশাসকের দায়িত্ব যখন চলে আসে, কেউ যখন একটা টপ স্তরে চলে যান, তা আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় সবার সাথে কোঅপারেটিভলি কাজ করতে। এবং আমি যদি বলি যে আমরা স্টিল নাও এখনও আমরা যেটা একটা সবসময় টার্গেট করি যে আমরা কিভাবে গবেষণা করব বা একটা পেপার পাবলিকেশন করব, ফলে আমাদের একটা টিম কাজ করে, একটা টিম থাকে, টিমের মধ্যে ছাত্র থাকে, শিক্ষক থাকে, আমরা থাকি, বিভিন্ন আউটসাইডার স্টক হোল্ডাররা থাকেন, সবাই মিলে একটা টিম থাকে এবং টিম মিলে আমরা কিন্তু একটা পরিকল্পনা করি, একটা লক্ষ্য থাকে আমাদের যে আমরা এই কাজগুলো করতে চাই, প্রজেক্ট করতে চাই, গবেষণা করতে চাই, এবং কার কী ভূমিকা থাকবে, কার কী পার্ট হবে, কোনটা রোল কী প্লে করবে সেটা আমরা নির্ধারণ করি। তারপরে একটা টিম বেসিসে আমরা কিন্তু কাজ করি, আমি সেই টিমের একটা অংশ। তো ফলে আমি কিন্তু প্রশাসক হওয়ার কারণে যে একদম আমার পড়াশোনা বা আমার শিক্ষকতা বা আমার গবেষণা থেকে আমি বেরিয়ে গেছি তা কিন্তু নয়। ফলে আমি সব কিছুকে নিয়ে থাকতে, ফলে আমি ভিতর থেকে দেখতে পাচ্ছি যে কোথায় সমস্যা, কী কী প্রয়োজন, ছাত্রদের হোক, শিক্ষকদের হোক, একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হোক, সেটা আমার আরও দেখার সুযোগ হচ্ছে। যেহেতু আমি শিক্ষক থেকেই শিক্ষকের প্রশাসনে এসেছি, ফলে আমার জন্য এটা সুবিধা হয়। আমি তো মানে বাহির থেকে কোনো কিছু করছি না বা বাহির থেকে এসে এখানে দেখছি না, ফলে আমি ভিতর থেকে বরঞ্চ আরও আমার জন্য এটা সুবিধা হয়। এবং আমি চেষ্টা করছি যে কীভাবে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে সেটা কাজে লাগিয়ে প্রশাসক হিসাবে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে আরও একটু উন্নত স্তরে নিয়ে যেতে পারি কিনা, সেটাই আমাদের সবসময় লক্ষ্য থাকছে। আপনাকে দেখে আমার যেটা বোধ হয়েছে যে আপনার হয়তো বা এই কম্পার্টমেন্টালাইজেশনটা খুব চমৎকার, যে আপনি হয়তো সময়টাকে মানে ভাগ ভাগ করে যখন যেখানে আপনার ফোকাস করা দরকার আপনি সেভাবেই ব্যয় করেন। যখন হয়তো প্রশাসনে ফোকাস করা দরকার সেখানে করছেন, যখন গবেষণায় ফোকাস করা দরকার সেটা করছেন, যখন শিক্ষকতায় ফোকাস, মানে আসলে এখনকার সময় আপনি জানেন, আমরাও জানি যে এখন মানে হয়তো শুধু একমুখী হয়ে থাকাটা মানে কি হয়েছে, মানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার একটা ব্যাপার। যিনি যত বহুমুখী হতে পারবেন, আর এই বহুমুখী হওয়ার কৌশলটাই হচ্ছে যে তিনি যদি কি করেন, মানে এই কম্পার্টমেন্টালাইজেশনটা করতে পারেন, তার দিনের 24টা ঘন্টাকে তিনি যদি ভাগ করতে পারেন এবং সেভাবে ব্যালেন্স করতে পারেন, না খুব চমৎকার। তো এখন যে জিনিসটা জানতে ইচ্ছে করছে যে আপনি তো
পিএইচডি করেছেন দেশের বাইরে, পোস্ট ডক করেছেন দেশের বাইরে, আপনার দেশের বাইরে মানে পুরোপুরি স্থায়ী হয়ে যাওয়ার মতো সুযোগও আপনার জীবনে অবশ্যই এসেছিল, একাধিকবার এসেছিল। কিন্তু এই যে, এবং আমরা যেটা জানি যে আপনার মতো যারা আছেন তারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সেই অপশনটাই বেছে নেন, তো সেটা না করে আপনি কেন দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন, বা এরপরে দেশে আপনার শ্রম ঘামকে আপনি নিয়োজিত করছেন কেন? ধন্যবাদ। আপনি আমার আসলে সেই যখন মানে দেশের বাইরে থাকতাম সে কথা মনে করে দিলেন আর কি। আসলে হ্যাঁ, সুযোগ যে আমাদের ছিল না সেটা বলবো না, কারণ আমি তো আমার মনে আছে যে পিএইচডি করবার জন্য আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, সেটি 2001-এ, এবং 2001-এ যাওয়ার পরে আমি যেটা একটু মজা করেই বলি সেটা হচ্ছে যে জাস্ট আমাদের বিয়ে হয় এবং বিয়ের 2 মাস পরেই আমরা চলে যাই। সো আমার মনে আছে যে আমি ওয়াইফকে বলতাম যে আমাদের একটা লম্বা হানিমুন, কারণ 4 বছর আমরা অস্ট্রেলিয়া ছিলাম। দ্যাট ইজ এ ভেরি নাইস প্লেস টু লিভ ইন। তো সেখানে তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতেই পারে, আমাকে দেশে ফিরে আসার পর অনেকেই প্রশ্ন করেছেন যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় সবাই গিয়ে থেকে যায়, আপনি কেন ফিরে আসলেন? স্বাভাবিকভাবেই তো আমার খুব সুযোগ ছিল, মানে ইনফ্যাক্ট যদি আমি বলি যে আমার পিএইচডি শেষ করার আগেই আমার কাছে অফার ছিল যে অস্ট্রেলিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি সেখানে আমার যিনি সুপারভাইজার ছিলেন তিনি আর একটা নতুন বিভাগকে খুললেন, তিনি একটা সেন্টারের ডাইরেক্টর ছিলেন। তো সেখানে আমার মনে আছে যে সেখানে নতুন একটা ডিপার্টমেন্ট কমপ্লিমেন্টারি মেডিসিন, সেই ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ হবে। তো সেখানে আমরা আবেদন করব কি না, তখন আমার থিসিস লেখা চলছে, তো আমরা আবেদন করেছি। আমার মনে আছে যে আমরা 10 জন আবেদন করেছে মোটামুটি তখন, তার মধ্যে 10 জন আমরা মানে শর্টলিস্টেড হলাম। শর্টলিস্টেড হওয়ার পরে আমরা 10 জন ভাইবা দিলাম। তো আমার কাছে এখনও মনে আছে যে মানে যিনি চিফ অফ দ্য বোর্ডে ছিলেন, প্রধান, তিনি সকলকেই প্রশ্ন করেছেন একই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। এবং আমরা ফাইনালি সিলেক্টেড হলাম 3 জন। আচ্ছা, আমি, একজন ফিলিপিনো, একজন অস্ট্রেলিয়ান। আচ্ছা। তো আমি তো মানে ভাবলাম যে তখন তো ইয়াং, তরুণ বয়স, খুব ভালো। তো যখন আমি এটা সে জানালাম বাবা মাকে, তো সবাই তো মানে কান্নাকাটি, কারণ হচ্ছে যে আমার দেশে তো সবই আছে, মানে সবাই তো অধীর আগ্রহে বসে আছে যে আমি কবে ফিরে আসবো। আচ্ছা, তো আপনার পরিবার তো আমার কাছে মনে আছে যে সবাই কাঁদছে এবং আমি তখন খুব চিন্তায় পড়ে গেলাম। তো এই যে মানে কাছে হচ্ছে যে আপনি ফিরছেন কিনা বা ফিরবো কিনা, আমি যে একটা ভালো সুযোগ পাচ্ছি এটার জন্য কেউ আনন্দিত এটা আমি মনে করি না, দেখি নাই। তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তো আমার কাছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে যেহেতু আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলাম সে সময়, কোয়ান্টাম ফাউন্ডেশনে কোর্স করার পরেই এই যে সফলতার যে ধারাবাহিক যে ঢেউ আমি বলবো আমার জীবনে এসেছে, তারই একটা অংশ হচ্ছে কিন্তু এই পিএইচডি স্কলারশিপ নিয়ে যাওয়াটা। তো তখন কিন্তু আমার কাছে মনে আছে যে আমি তখন আমাদের যিনি শিক্ষক ছিলেন তাকে আমি অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিলাম যে কি করা উচিত। তো তিনি একটা কথা বলেছিলেন যে ইউ হ্যাভ এ মিশন টু বি ফুলফিল, মানে তোমার তো একটা মিশন আছে ফুলফিল করবার জীবনের। তো এইটুকুই তিনি শুধু বলেছিলেন এবং বাকিটা আমাকে বুঝে নিতে হয়েছিল। তো আমার যে মিশন, যে সবার আগে দেশ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করা, আমি হয়তো ওখানে প্রথম হয়েই চাকরি নিয়ে এখনও থেকে যেতে পারতাম, এটা আমার জন্য যে খুব একটা খারাপ কিছু হতো তা নয়, কিন্তু আমি মনে করেছেন আমার যে একটা লক্ষ্য আছে, দেশের প্রতি যে আমার দায়িত্ববোধ আছে, সেটার জন্য আমাকে ফিরে আসতে হবে। আমার আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, সেটার জন্য আমার ফিরে আসতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই দেশে অনেকেই দেখেছি আমরা যারা থেকে গেছেন, তারা কিন্তু সেই রকম ডিগনিটি নিয়ে থাকতে পারেন নাই, অনেকেই খুব কষ্টের মধ্যে আছেন, বাস্তবতা হচ্ছে এটাই। এবং তারা যে সেই ধরনের মানে ডিগনিটি, গণ্ডিবদ্ধ, অবশ্যই গণ্ডিবদ্ধ তো বটেই, তো সেই জীবনটা আমার কাছে বাস্তব যেহেতু দেখেছি, ফলে আমার কাছে খুব একটা আকর্ষিত মনে হয় নাই। এবং সাধারণত যেটা হয়, মানুষজন কিন্তু দেশ যাকে কোনো কিছু দিতে পারে না, আমি বলবো না যে বিদেশে যাওয়াটা একদম খারাপ কোনো কিছু, আমরা যাবই,
আমাদের তো উচ্চশিক্ষার জন্য, আমাদের প্রযুক্তির জন্য, আমরা শিক্ষার জন্য আমরা যাবই, কিন্তু যদি আমরা দেখেছি কারা থেকে যান বা চলে যান, দেশ যাদেরকে কিছু দিতে পারে নাই বা থাকে না, তখন কিন্তু তারা ডিসাইড করেন একমুখী যে আমি চলে যাব বা আমি থেকে যাব। তো যেহেতু আমার ক্ষেত্রে যদি বলি, তাহলে আমার তো দেশে সবই ছিল। আমার তখন তো বিশ্ববিদ্যালয়ে চাকরি আছে, আত্মীয়স্বজন আছে, সবাই আছে। সো আমার কাছে এটা ফিরে আসতে সিদ্ধান্ত নিতে আমি পিছপা হই নাই, এবং আমি এই জন্য আবার কোয়ান্টাম ফাউন্ডেশনের কৃতজ্ঞতা জানাই যে আমার জীবনের যে চিন্তার জগৎটাকে কিছুটা বাঁকগুলোকে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার জীবন শিক্ষক সবসময় ভূমিকা রেখেছেন, এবং তার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কোয়ান্টামের প্রসঙ্গ বললেন, আমরা জানি যে আপনি, আমার তো মনে হয় 2.5 দশকেরও বেশি সময় হবে আপনি কোয়ান্টামের সাথে সম্পৃক্ত আছেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সেল আসলে আপনার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়, আপনি সেটার প্রতিষ্ঠাতা সদস্য। তো এই যে একটা দীর্ঘ পদযাত্রা কোয়ান্টামের সংঘের সঙ্গে, এই এবং আমরা জানি যে আপনি যত ব্যস্তই থাকুন না কেন, আপনি কখনো আসলে এই সংঘের মানে যে সংযোগটা, এটাকে আপনি ছিন্ন করেননি, বরং বলা যেতে পারে যে একইভাবে এবং কোনো কোনো সময় সেটাকে আরও বাড়িয়েছেন। তো এই যে একাত্মতা, কোয়ান্টাম সৎসঙ্গের সাথে একাত্মতা, এটা কেন? আসলে প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করি যে এরকম একটি ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার সুযোগ তিনি করে দিয়েছেন। আমরা যেটা যদি দেখেন যে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, আমরা বিভিন্ন ডিগ্রি অর্জন করেছি, অনেক কোর্স করেছি, অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আলটিমেটলি যে জীবনের যে শিক্ষা, এবং সেটা কিন্তু আমি যদি বলি তাহলে বলবো যে এর চাইতে ভালো শিক্ষা আমি কোথাও পাইনি যেটা আমি কোয়ান্টাম ফাউন্ডেশনে পেয়েছি। সুতরাং আর এই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার কথা যদি এক লাইনে বলি, তাহলে যে একা হলেই ব্যক্তি আর সঙ্গে হলেই যে শক্তি, এই বিষয়টা আমি গভীরভাবে বিশ্বাস করি, এবং এই জন্য আসলে সংঘের সাথে সবসময় থাকলে যে শক্তি আসে সেটা আমি অনুভব করি, এবং চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু আমি পেরেছি, চেষ্টা করেছি আমার পেশা, আমার পরিবার, আমার যে আশা, যে ফাউন্ডেশন, সব কিছুকে সমন্বয় করে সময় দেওয়ার জন্য। তারপরেও হয়তো বা সবসময় সময় দিতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু সবসময় চেষ্টা করেছি যে এখান থেকে একটা শক্তি নেওয়ার, সংঘের সাথে যুক্ত থাকার কাজে থাকার। এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে আমি যদি স্পষ্ট করে বলি যে জিনিসটা আমার কাছে সবচেয়ে আকর্ষণ করে, সেটি হচ্ছে যে হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, এই দুটো জিনিস করার যে সুযোগ আমরা পেয়েছি, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এবং সবচেয়ে যে সব কিছু করার পরও যে মানসিক প্রশান্তি বলি, যে স্বাস্থ্য বিষয়টা বলি, কিংবা সফলতার কথা বলি, যেমন আমি এখানে উদাহরণ হিসেবে বলবো যে আমার জীবনের এই যে আপনি বলছেন যে আমি অনেক পাবলিকেশন করেছি, অনেকের কাছে আমাদের যারা ছাত্র আছেন, শিক্ষক আছেন, তাদের কাছে মনে হয় যে একটা পাবলিকেশন তো অনেক বড় কিছু বা অনেক কষ্টের কিছু। উদাহরণটা এই জন্য বলছি যে আমার মনে আছে যে আমার প্রথম ভালো প্রকাশনা যদি বলি, তাহলে সেটা মানে রয়্যাল জার্নাল অফ কেমিস্ট্রিতে, ইংল্যান্ড থেকে। তখন কিন্তু আমি জাস্ট গবেষণা শেষ করেছি, আমার মাস্টার্সের গবেষণা। আমার যিনি সুপারভাইজার ছিলেন, আমি একটা ছোট আর্টিকেল লিখলাম, ফলাফলটা হলো যে আমরা ইঁদুর নিয়ে কাজ করেছি, র্যাটের উপর ফলাফল দেখেছি, আমি দেখেছি যে এটা নিয়ে কোনো উপকার হয় না, ওই মেডিসিনটার কোনো উপকার নেই, দ্য নেগেটিভ ইফেক্ট। তো সুপারভাইজারকে বললাম যে স্যার আমি এটা লিখেছি, তো বললো যে এটা তো নেগেটিভ রেজাল্ট। তো আমি বললাম যে স্যার নেগেটিভ হলেও এটা তো একটা ফাইন্ডিংস, যে এটা দিয়ে এটা আসলে কাজ করে না জি। তো তিনি বললেন যে ঠিক আছে, এটা তাহলে তুমি নাম দিয়ে পাঠিয়ে দাও। তা আমার মনে আছে যে আমি তখন সাবমিট করি, এবং আমি কিন্তু তখন পজিটিভ চিন্তা করছি, যে আমি ইতিবাচক চিন্তা করছি যে না, এটা আমার একটা প্রকাশনা পাবলিকেশন হবে, ইট ইজ এ ভেরি গুড জার্নাল, একটা সুযোগ আছে। কারণ তখনকার দিনে কিন্তু টাকা, এখন কিন্তু অনেক জার্নালে কিন্তু একটা প্রসেসিং ফি থাকে, সেটা ছাড়া এরকম একটা ভালো জার্নালে প্রকাশ করা ভালো মানের। তো আমি কিন্তু চিন্তা করছি পজিটিভলি, ইতিবাচকভাবে চিন্তা করছি যে না, এটা প্রকাশিত হবে এবং এটা পাবলিকেশন হবে। তো আমি দেখলাম যে আপনার কাজটা নিয়ে আপনি কনফিডেন্ট ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম যে ওকে হতে পারে। তো তারা দেখলাম যে তারা খুব চমৎকার একটা কমেন্টস পাঠিয়েছেন, যে they said যেটা acceptable but as a short note, ছোট আকারে, not as a full পেপার। আমি বলছি আলহামদুলিল্লাহ,
মানে শর্ট নোট হলেও এটা একটা মানে আমার জন্য বড় পাওয়া, কারণ তখনও তো আমি কেবল শুরু করেছি এবং চাকরি কেবল শুরু করেছি। তো তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি তখন আমার সুপারভাইজারকে যখন আমি এই ইমেলটা দেখিয়েছি, তিনিও খুব আশ্চর্য হয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল, যে কীভাবে এটা সম্ভব হলো যে এরকম একটা ভালো জার্নালে হতে পারে যে এটা তেমন নেগেটিভ ইফেক্ট আছে, কিন্তু তারপরে তো সেটা একটা ফলাফল, তো সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এই জন্য বলছি যে এটা আমার মানে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে। যে সুতরাং আমি সবসময় ভেবেছি যে আমি এই যে পজিটিভনেসটা, এটা আমি কিন্তু তার আগে কিন্তু আমি মানে মেডিটেশনের চর্চা করেছি এবং নিজের মধ্যে সেটাকে ধারণ করার চেষ্টা করেছি যে কীভাবে আমাকে ঘুরে যেতে হবে। কারণ তার আগে আমাদের অনেক সময় অনেক নেগেটিভ চিন্তা আসতো মনের মধ্যে, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে যে পজিটিভ ভাবা যায় এবং পজিটিভ ভাবলে যে সেটা বাস্তবে রূপ নেয়, এই ধরনের ফলাফল আমি মানে আমার জীবনে অনেকবার দেখেছি। জাস্ট একটা এক্সাম্পল আপনাকে আজকে বললাম। তো আমার কাছে যেটা মনে হয় যে যারা তরুণ আছেন, যারা গবেষণা নিয়ে কাজ করছেন, সবসময় যদি আমরা পজিটিভ ভাবি, আমরা কেনই আগে ভাববো যে আমি পরীক্ষায় ফেল করব? আমরা তো পরীক্ষায় ভালো করতে পারি, ফলাফলের আগেই কেন ভাবছি আমরা? তো আল্লাহ তো দিতেই পারেন, আমরা শুধু কাজ করে যাব, আমার দেওয়ার মালিক তো তিনি। সুতরাং এইটা যদি আমাকে সবসময় যেটা বিশ্বাস করেছি, তো দেখেছি যে তিনি কিন্তু আসলে কখনোই যেটা কাজ করেন, যারা কর্ম করেন, তাদেরকে কখনোই ফেরান না, কোনো না কোনোভাবে তিনি প্রতিদান দেন। না, খুব চমৎকার বলেছেন স্যার। এবং আমি আপনার সঙ্গে এটা আসলে একটু সম্পর্ক করতে চাই যে এই যে সবসময় ইতিবাচক থাকতে পারা, এটা কিন্তু একটা প্রক্রিয়ার ব্যাপার। আমি এমনি সবসময় ইতিবাচক থাকতে পারবো না যদি না আমি একটা প্রক্রিয়ার মধ্যে থাকি বা আমার একটা অনুশীলন থাকে। কারণ মানুষ সহজাতভাবে নেগেটিভ, তার মধ্যে হতে পারবে না, এই চিন্তাটাই হয়তো সহজাতভাবে আসে, ব্যতিক্রম থাকতে পারে। অর্থাৎ মেডিটেশন যে বিষয়টি করে, একটি মানুষের মধ্যে এই ইতিবাচকতার প্রক্রিয়াটাকেই অ্যাক্টিভ করে দেয়। সে সহজে হতাশ হয় না, সে সহজে নেতিবাচক হয় না, বা নেতিবাচকতা এলেও সেটাকে সে দমাতে পারে। এই প্র্যাকটিসটা একজন মানে মেডিটেশন প্র্যাকটিশনারের হয়ে থাকে। তো আমার মনে হয় যে আপনার আলোচনা শুনে যারা ব্যস্ততার অজুহাতে মেডিটেশনকে ছেড়ে দেন, তাদের জন্য একটা ইনসাইট আছে যে মানে আসলে সফল হওয়ার জন্য মেডিটেশন ইজ আ মাস্ট। এটা একটা টুল যা একজন মানুষকে তার সাকসেসের যে সিক্রেটগুলো আছে সেটাকে খুঁজে পেতে সাহায্য করে। তো আমরা স্যার আমাদের ইন্টারভিউর একেবারেই শেষ অংশে চলে এসেছি। আপনি জানেন যে কোয়ান্টাম এমন একটি সংগঠন যেখানে তরুণদের বান্ধব অনেক রকম কার্যক্রম আছে, এবং কোয়ান্টামের মেসেজগুলো তরুণরা এটা থেকে যত উপকৃত হবে, এটা হয়তো আর অন্য কোনো বয়সই নয়। তো আপনি একজন সফল মানুষ হিসেবে, এবং আমরা জানি যে বেশ অল্প বয়সে আপনি যে সাফল্যগুলোকে আল্লাহর রহমতে আপনি যেগুলোকে ধারণ করেছেন, এটার প্রেক্ষিতে তরুণদের জন্য আপনার উপদেশ বা পরামর্শ কী হবে? আমরা মনে হয় আলোচনার মাঝখানে একবার বলেছিলাম যে আজকাল যে তরুণদের মধ্যে লক্ষ্যহীনতা আছে, তো সেখানে যদি আমি একটু বলতে চাই তরুণদেরকে যে আসলে সবাই কিন্তু আমরা স্বপ্ন দেখি, তো আসলে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে বড়। তো আমাদের স্বপ্নটাকে বড় করতে হবে। যখন আমরা স্বপ্নটাকে বড় করতে পারবো, তখন স্বাভাবিকভাবেই যে আমি যে লক্ষ্যটাকে পেতে চাই, সেই লক্ষ্যটা নির্ধারণ করার পরেই স্বপ্নটাকে বড় করতে পারবো। এবং যখনই স্বপ্নটাকে বড় হবে, তারপরে তার জন্য আমাদেরকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তো যোগ্য করে তোলা মানে হচ্ছে কাজ করা, এবং সঠিক সময়ে সঠিকভাবে কাজ করাটা, এবং আমরা যেটা ভালোভাবে করা, সবচেয়ে ভালোভাবে সময়টাকে কাজে লাগে ওই কাজটা সবচেয়ে ভালোভাবে করা। এখানে আমরা যেটা বলতে পারি যে আসলে কাজ কি, অনেকেই বলতে পারেন যে কাজ তো আমি করি। কাজটা আসলে এটাই যেটা মানুষকে মানে নিজেকে বিলিয়ে দিয়ে নতুন কিছু করা যায়, এরকম আমি যদি বলি, অর্থাৎ প্রজ্বলিত করা, এই শব্দটা যদি আমি ব্যবহার করি যে নিজেকে প্রজ্বলিত করো। এবং যখন সে নিজেকে প্রজ্বলিত করতে পারে, তো কিভাবে করব? এখানে একটা ছোট্ট আমি একটা মানে দেশালের ম্যাচের কথা বলতে পারি। ম্যাচ বাক্সের একটা সাইডে কিন্তু বারুদ লাগানো থাকে, এবং কাঠির একটা মাথাও কিন্তু বারুদ লাগানো আছে। তো এটা যখন ঘষা হচ্ছে, তখনই কিন্তু সেখানে আগুন জ্বলে ওঠে। এই যে ঘর্ষণ, এই ঘর্ষণটাই হচ্ছে কাজ।
তো কাজটা যখন আমরা করবো, এই ঘর্ষণটা যখন ঘটবে, তখনই আসলে প্রজ্বলিত হবে, আগুন জ্বলে উঠবে। এই নিজের ভিতরে আগুন জ্বালানোটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং যখনই আমাদের নিজেদের মধ্যে কাজ করার, সবচেয়ে ভালোভাবে কাজ করার আগুনটা জ্বলে উঠবে, তখনই কিন্তু আপনি আলোকিত হয়ে উঠবেন, এবং একটা তরুণ তখনই সফল হতে পারবে। এবং এটার জন্য সবসময় এই তাকে যদি সেই এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি যে কাউকে বলি, যে কোনো মানুষকে বলি, সেটা তরুণ হোক বা অন্য বয়সের হোক, সবাই আমি কিন্তু এই কথাগুলো জানি, আমরা এটা কিন্তু মানার মতো শক্তি নাই, মানে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি জানি কিন্তু মানতে পারছি না। এই যে মানার যে শক্তিটা আমি পাচ্ছি না, সেটার জন্যই আসলে নিয়মিত মেডিটেশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যদি আমি নিয়মিত মেডিটেশন করতে পারি, একজন তরুণ যদি করতে পারে, যে মানুষ যদি করতে পারে, তাহলে সে মানতে পারবে। মানার যে শক্তি তার ভিতরে দরকার, সেটা তার জাগ্রত হবে। এবং তার জন্যই মেডিটেশন দরকার, কারণ মেডিটেশন তো আমাদের মনটাকে স্থির করছে, আমাদের ব্রেনটাকে স্থির করছে, একটা আলফা লেভেলে নিয়ে আসতেছে। তখনই আমি কিন্তু স্বপ্নটাকে বড় করতে পারছি, লক্ষ্যকে স্থির করতে পারছি, এবং আমি সেটাকে ধরে রাখবার জন্য যে মনোবল, যে শক্তি, হ্যাঁ আমি এটা করবই, হতে পারে সেটা কিছুটা বিচ্যুতি হতে পারে আমার লক্ষ্য থেকে, তারপরে আমি আবার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। যদি আমি কন্টিনিউ নিয়মিত মেডিটেশন করি, তাহলে কিন্তু আমি আবার লক্ষ্যের পানে এগিয়ে যেতে পারবো। এবং এটাই তরুণদেরকে বলবো যে আপনারা মানে যত বাধাই হোক, যতই লক্ষ্য থেকে বিচ্যুত হই না কেন, বিভিন্ন বাধা আসতেই পারে, বিভিন্ন পরীক্ষা, আমি বলবো বাধা না বলে, যে পরীক্ষা আসতেই পারে, সব পরীক্ষাকে জয় করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো শেষে এইভাবে যদি বলি যে ঝর্ণা যেভাবে আসলে এগিয়ে যায় সামনের দিকে, তার সামনে তো অনেক বাধা আসে, যদি বাধা আসে তবে অপেক্ষা করতে হবে, এবং ঝর্ণার পানির স্তর আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সময় কিন্তু সে সেটাকে ওভারফ্লো করে উপর দিয়ে আবার বইতে থাকে, এবং সে সামনের দিকে চলতে থাকে, তাকে কিন্তু কখনোই থামানো যায় না। তো একে বেঁকে যাক, মানে সে মাঝে মাঝে তাকে থামতে হচ্ছে, কিন্তু তারপরও সে এগিয়ে যাচ্ছে। আসলে এইভাবে যদি আমি জীবনটাকে নিই, গ্রহণ করি পজিটিভভাবে, যে ঠিক ঝর্ণার মতোই হবে আমার জীবন, তাহলে কিন্তু আমি বলবো যে আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র একটু যদি আমরা ধ্যানস্থ হতে পারি, একটু যদি আমরা মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তার যে প্রক্রিয়া, যে মেডিটেশন, যে ধ্যান আমরা বলছি, সেটা যদি আমরা করতে পারি, স্বাভাবিকভাবেই তিনি তখন সামনের দিকে এগিয়ে যেতে পারবে, ঝর্ণার মতো সাফল্যের দিকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকের অতিথির কাছ থেকে খুবই মূল্যবান কিছু কথা শুনলাম, তার অভিজ্ঞতা, তার পরামর্শ, এই সবগুলো জিনিসই আমাদের জন্যে খুব ইনসাইটফুল হয়ে রয়েছে নিশ্চয়ই, এবং আমরা তার আরও সফল দীর্ঘায়ু কামনা করি, এবং একই সঙ্গে আমরা প্রত্যাশা করি যে তার এই জ্ঞানের আলো, তার অভিজ্ঞতার আলো দিয়ে তিনি দেশকে, সমাজকে আরও অবদানধন্য করবেন। তো আমরা আজকে আমাদের এই আয়োজনকে এখানেই শেষ করছি। আপনারা যারা এই আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের এই ওয়াটস অফ সাকসেস পর্বটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন, এবং সেই সঙ্গে এই কন্টেন্টটি শেয়ার করতে পারেন বা লাইক দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।